যদিও নীলফামারী 3-এর প্রার্থীর আমি নির্বাচনী সমন্বয়কারী হিসেবে কাজ করছি। তো এখানে 1991 সালে বাংলাদেশে যখন সুস্থ ধারা নির্বাচনগুলো শুরু হয়, তাই 1991 সালে এখানে কিন্তু বিজয়ী হয় নৌকা প্রতীক নিয়ে জনাব আজহারুল ইসলাম, এবং তার সাথে হাড্ডাহাড্ডি কম্পিটিশন হয় লাঙ্গলের প্রার্থী, আমরা ওনাকে পরিণত বলে জানতাম, নুরুল ইসলাম। তো উনি বোধহয় 5,000 বা 7,000 ভোটে জয়লাভ করে আজহারুল ইসলাম। আর 96 সালে এখানে জাতীয় পার্টির একটা সম্ভাবনা ছিল নীলফামারী 3-এ। তো 96 সালে আমাদের প্রয়াত প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ একটি কাজ করেন, প্রথমে ওনার বোনকে এখানে নমিনেশন দেন, মেইনুর রহমানকে। তো তার কিছুদিন পরেই উনি আবার প্রার্থী চেঞ্জ করে আরেকজনকে দেওয়ার কারণে জাতীয় পার্টির মধ্যে একটি ভাগ হয়ে যায়, এবং জাতীয় পার্টির একটি অংশ এখানে জামাতের কাছে কাজ করে। তার কারণ হচ্ছে জামাতের যিনি প্রার্থী ছিলেন আবার মিজুর রহমান চৌধুরী, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমার সেদিক থেকে একটু অ্যাডভান্টেজ ছিল, এবং অনাকাঙ্ক্ষিতভাবে বলতে গেলে একদম মাত্র 2400 ভোটে উনি তখন এখানে এমপি নির্বাচিত হন। আর জোট সরকারের আমলে 2001 সালে আপনারা জানেন বিএনপি জামাত সবাই ঐক্যবদ্ধভাবে ভোট করে, আরও অনেক 4 দল ছিল, অনেকটা সি সেকশনের মতো, সিজারিয়ান বেবির মতো এখানে জোট সরকার আমলে এমপি নির্বাচিত হয় উনি মাত্র 8,700 ভোটে। তো আমি কেন জানি বুঝি না, একটা মিথ চলে আসছে যে নীলফামারী 3 জলঢাকা জামাতের দুর্গ, এবং সর্বশেষ কিন্তু 2001 সালেই একটা সুস্থ সুন্দরভাবে ভোট হয়েছিল। পরবর্তীতে আমরা 2008 সালে মইনুল ফখরুদ্দিন আমরা বুঝতে পেরেছিলাম যে ওটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছিল। তো এই 21 বছর আগের সমীকরণ দিয়ে কিন্তু আসলে জামাত ইসলাম যদি বিএনপির সাথে কম্পিটিশন করতে চায়, এই 21 বছরে কিন্তু বিএনপির এখানে সাংগঠনিকভাবে অনেক দক্ষতা বেড়েছে। এখন তারা হয়তো অনেকেই আরেকটি কোশ্চেন আসলে করতে চাচ্ছে এখানে, যে এখানে বিএনপির মধ্যে কোনো গ্রুপ আছে কিনা। আসলে বিএনপি অনেক বড় দল, প্রত্যেকটা দলের মধ্যেই গ্রুপিং থাকবে পদ পদবীর জন্য দলীয় অভ্যন্তরে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মনে করি নীলফামারী 3 বংশ মনোনয়ন প্রত্যাশা কম ছিল নির্বাচনের ক্ষেত্রে, অনেক কম ছিল। কিন্তু আমাদের নেতা যখন লন্ডন থাকা অবস্থায় উনি বলছে যে আপনারা প্রার্থী কে হলো, এখানে দলীয় প্রার্থীর সাথে আপনার সম্পর্ক কেমন, উনি কেমন লোক, এটা দেখার দরকার নেই। আপনারা ধানের শীষের প্রার্থী দেখে, ধানের শীষের মার্কা দেখে আপনারা প্রত্যেকটা জনগণের দ্বারে দ্বারে যাবেন, কিন্তু ভোটটা খুব চ্যালেঞ্জিং, এবং আমাদের ভোটের প্রয়োজন আছে, আমাদের মানুষকে তাদের ভোট নিয়ে আমাদের ক্ষমতা আসতে হবে। এই জন্য এখানে বিএনপির কর্মীরা শুরু থেকে ঐক্যবদ্ধ ছিল, এবং মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকে তারা সবাই মাঠে ময়দানে এমনভাবে নেমে গেছে যে আসলে আমাদের মনে হয় যে 12 তারিখই আসলে আমরা প্রকৃত জবাবটা পেয়ে যাবো। এবং আপনার জলঢাকার পথে প্রান্ত প্রত্যন্ত অঞ্চলে গেলেও যদি বলেন যে এখানে যে আগামীতে এমপি নির্বাচন কে হয়, কারা কারা করছেন, আমার মনে হয় একটি প্রার্থী আমি বলতে পারবো সেটা আল্লাহ শহীদ, তার প্রতিদিন যিনি আছেন তার কথা আসলে বলতে পারবেন। এটা আমি আপনার কাছে একটা চ্যালেঞ্জ দিলাম যে তার নামটা আসলে এই জলঢাকা উপজেলার, যেহেতু আমাদের জলঢাকা উপজেলা নিয়ে সবাই টিম, প্রতিটি প্রান্তের লোকজন আসলে বলতে পারে কি, ছোটো বাচ্চা 6-7 বছরের বাচ্চা কিন্তু তার নামটা বলতে পারবে, ভাইরাস তার সাথে যিনি প্রতিনিধিত্ব করছেন তার নাম আসলে তারা জানেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি জলঢাকার পরিচিত সদস্য, এর আগে 2 উপজেলা চেয়ারম্যান ছিলেন। উনি ওনার উপজেলা পরিষদের দায়িত্ব পালন করে কালে, এটাও আমি বলবো না, জনগণই বলবো যে একটি পয়সারও উনি দুর্নীতি করে নাই। তো যিনি 2বার পরীক্ষা দিয়ে আসলে এখান থেকে পাশ করেছেন এবং পূর্ণ মার্ক দিয়ে পাশ করেছেন, হয়তোবা জনগণ তাকেই বেছে নিবে, এটা আমাদের কথা। আর একটা বড় বিষয় হচ্ছে আপনি জানেন যে জলঢাকা আমাদের সবসময় অবহেলিত ছিল। এখানে একটা বড় সমস্যা, শুধু হয়তো রংপুরের সাথে বা নীলফামারীর সাথে যোগাযোগ ব্যবস্থা দেখলে হবে না, আমাদের বেশ কয়েকটা ইউনিয়নে যোগাযোগের এত দুরবস্থা, শুধুমাত্র একটা ব্রিজের কারণে, একটা কালভার্টের কারণে দেখা গেল জনগণকে 2-4-5 কিলো ঘুরে আসতে হয়, কাঁচা রাস্তা দিয়ে আসতে হয়, কাদা যুক্ত রাস্তা দিয়ে আসতে হয়। এবং এই শোলমারি এবং কৈমারি ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলগুলোতে এমন মানবিক দুরবস্থা, ওখানে কোনো প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা কেন, কোনো ধরনের চিকিৎসা ব্যবস্থা নাই। নৌকার যদি অনেক সময় না থাকে, প্রসূতি মায়েদের অনেক সময় হাসপাতালে নিয়ে আসার ক্ষেত্রে এখনও বাচ্চা প্রসব করতে যে মায়ের মৃত্যু হচ্ছে। মৌলিক চাহিদা থেকে তারা মৌলিক একদম ফান্ডামেন্টাল রাইটস থেকেই অনেক ইউনিয়নের একাংশের, যাদের সাথে হয়তো আমরা জানি না যে আমরা হয়তো ইউনিয়নে বাস করি, কিন্তু আমরা জানি না আমাদের এই ইউনিয়নে একটা প্রত্যন্ত অঞ্চল আছে যাদের যোগাযোগ ব্যবস্থা এখনও এত খারাপ, এবং তারা মৌলিক যে চাহিদাগুলো আছে রাষ্ট্র যেগুলোকে আসলে আমরা যে আমাদের রাইট, আমরা সেটা থেকে বঞ্চিত হচ্ছি। তো আমরা প্রথমেই ওই প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এবং চিকিৎসা, এবং আরেকটি বড় বিষয় হচ্ছে এখনও এখানে শিক্ষা ব্যবস্থাটা ওই মানে পৌঁছায় নাই। আমাদের কাছেই 2টি জেলা শহর আছে, এখানকার মানুষরা শুধুমাত্র বাচ্চা কাচ্চার পড়াশোনার জন্য জেলা শহরগুলোতে যে ভিড় করছে, এবং তারা জীবিকা নির্বাহের জন্য আবার সকালে ফেরত আসছে, পরিবার রংপুরে থাকে, এর কারণে রাস্তায় ট্রাফিক ব্যবস্থা জ্যাম হয়ে যাচ্ছে। আরও অনেক ধরনের এখানে তাদের হয়তো জীবনযাত্রার খরচ বেড়ে যাচ্ছে। আমরা যদি এখানে প্রতিটি ইউনিয়নে একটা মডেল স্কুল করব, এটা আমাদের প্ল্যান আছে, যদি আমাদের প্রার্থী উনি জয়লাভ করতে পারে, এবং সরকারি ব্যবস্থাপনায় অন্তত কিছু কলেজ
উন্নত মানের কলেজ, যেখানে পড়াশোনার মান খুবই ভালো হবে। এবং আপনারা জানেন যে পাশেই আমাদের একটি মানে শ্রমিক নির্ভর শহর আছে সৈয়দপুর। আমরা অনেকেই সেই শহর নিয়ে অনেক কথা বলতাম, কিন্তু দেখেন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ভালো করার কারণে কিন্তু সৈয়দপুরের পরিচয়টা অন্যভাবে শিক্ষা নগরী করে ফেলছে এখন। তো আমাদের ইচ্ছা আছে আমরা জলঢাকাকে একটা মডেল শিক্ষা নগরীর মতো সৈয়দপুরের মতো করতে পারি কিনা, এটা টার্গেট আছে, দেখি কতদূর অ্যাচিভ করতে পারবো, এটা উনি মনে প্রাণে বিশ্বাস করেন। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের এখানকার অনেক মহিলা কর্মী তারা ঢাকা শহরে যায়, ঈদের সময় আমরা দেখতে পারি বাস ভর্তি করে আসে। ছোট ছোট কুটির শিল্প হোক বা ছোট ছোট শিল্প হোক, যদিও আমাদের এখানে গ্যাসের কোনো ব্যবস্থা নাই, পর্যাপ্ত বিদ্যুৎ নাই, আমাদের নারী শ্রমিকদের জন্য এখানে কোনো কর্মব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়ে আমরা প্রায়োরিটি দিব আগে, সবার আগে। এরপরে তো অন্য আপনার কর্মসংস্থানের বিষয় আছে। এবং সব থেকে বড় ব্যবস্থা যেটা মানে বিষয় যেটা হচ্ছে আমরা মানুষকে সামাজিক এবং আইনি নিরাপত্তা দিতে চাই। আমাদের দেশনায়ক তারেক রহমান যেহেতু বলেছেন যে এমন একটি দেশ আমরা করতে চাই যেখানে একটি মা নিশ্চিত থাকতে পারবে তার সন্তান বাহিরে গেলে যেন সে নিরাপদে বাসায় ফিরতে পারে। হ্যাঁ, এখানে আমাদের সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে অনেক সনাতনী ভাইরা আমাদের বাস করে, তাদেরকে আমরা বাংলাদেশি নাগরিক হিসাবে ফিল করাতে চাই। তারা যেন নিজেকে কখনোই সংখ্যালঘু না, তারা আমাদের ভাই, তাদের সাথে যেন আমাদের আত্মিক বন্ধনটা এমন দৃঢ় হয়, তারা যেন আমাদের প্রত্যেকের একই পরিচয় হয়, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশে নিরাপত্তার সাথে বসবাস করতেছি, তাদেরকে যেন কখনো কোনো ইস্যুতেই সংখ্যালঘু হিসেবে ট্রিট করা না হয়। এবং আর একটা বড় বিষয় হচ্ছে এখানে আমরা ধর্মীয় যে একটা বিষয় আছে, যে আমরা প্রত্যেক জিনিসকে আমরা ধর্মীয়ভাবে ট্রিট করার চেষ্টা করি, ধর্মীয় কালার দেওয়ার চেষ্টা করি। এখানে একটা আমরা সাম্প্রদায়িকতা যাতে এখানে ওইভাবে দানা বাঁধতে না পারে সে ব্যাপারেও উনি কাজ করবেন, এটা আমি আপনাদেরকে দ্ব্যর্থহীন করতে ব্যক্ত করতে পারি। একটা বিষয় বলবেন, আপনি তো ব্যবসায়িক পরিবার, ব্যবসা ছেড়ে হঠাৎ করে রাজনীতিতে আসার মূল কারণটা কি? না, বিষয় হচ্ছে যে আমার আব্বা আসলে দীর্ঘ 50 বছর ধরে উনি রাজনীতির সাথে জড়িত। উনি বিএনপি শুরু যখন জাগো দল ছিল তখন সেখানে জড়িত ছিল। উনি জিয়া রহমান সাহেব, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে খাল কেটেছেন। তো ওনার একটা প্যাশন, উনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং একই সাথে উনি ব্যবসাও করেছেন। যেহেতু উনি একজন এমন মানুষ, হয়তো আমি বললে বেশি, উনি সবসময় সততার সাথে জীবনযাপন করার চেষ্টা করছে, যার কারণে হয়তো ব্যবসায়িকভাবে হয়তো উনি অনেক কষ্ট করেছেন। হয়তো একদিনে তো আজকে উনি এখানে আসতে পারেন নাই, তিল তিল করে তার এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো আসলে তাকে করতে হচ্ছে, এই জন্য আজকে এই জায়গায় এসেছে। আর তার মানব সেবা বা মানুষের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে তার অন্তরের ভিতর থেকে একটা প্রোডাক্ট। এটা সে তো করে আসতেছে এবং সেটা করবে, আজীবন করবে। সে যদি সংসদ সদস্য নির্বাচিত নাও হয় তাও সে মানুষের পাশে থাকবে। এটা আসলে কোনো কিছু দিয়ে আপনি মেজার করতে পারবেন না। আর ব্যবসায়ী, আমরা যেহেতু আমার বাবা ব্যবসায়ী ছিলেন, সেই হিসেবে আমাকেও আসলে পড়াশোনা শেষ করে সেই হাল ধরেছি। আমারও যদি আপনি ব্যবসার এক্সপিরিয়েন্স বলেন, নট মোর দেন 20 ইয়ার্স, হয়তো দেখে বয়স কম মনে হচ্ছে, কিন্তু আমার ব্যবসায়িক এক্সপিরিয়েন্স কিন্তু মোর দেন 20 ইয়ার্স, এটাই বাস্তবতা। ইউ ক্যানট বাই সামওয়ানস এক্সপিরিয়েন্স ইন এ ডে, তাই না? যদি আমি 20 বছর ধরে ব্যবসা করি, কিছুটা হলেও তো হয়তো ব্যবসায়িক অভিজ্ঞতা অর্জন করতে পারবো। হয়তো যদিও আমি মনে করি আমার ব্যবসায়িকভাবে আমি ওইরকম সাফল্য এখনো লাভ করতে পারিনি, হয়তো সময় লাগবে। বাট পরিবেশ পরিস্থিতি যদি অনুকূল থাকে, দেশের মানুষ যদি সঠিকভাবে অর্থনৈতিক ব্যবস্থা আসলে আমরা সবার জন্য নিজের দিক থেকে, আমি একজন ব্যবসায়ী হিসেবে যদি নিরাপদ বোধ করি, তাহলে আমার অন্য ব্যবসায়ী ভাইরা নিরাপদে থাকবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, এটাই ফ্যাক্ট। বাবার আদর্শকে কীভাবে লালন করেন? না, আমি চাইলেও আসলে আলহাজ শহীদুল্লাহ হইতে পারবো না। উনি আমার থেকে অনেক বেশি সৎ, উনি আমার থেকে অনেক বেশি সহনশীল, উনি আমার থেকে অনেক বেশি ধৈর্যশীল। হ্যাঁ, এটা ওনার আসলে একটা ইনার কোয়ালিটি। আমি চেষ্টা করতেছি তাকে আসলে অনেক বিষয় ফলো করার জন্য। তো মানুষ তো মানুষ, এটাই হচ্ছে বড় কথা। বাবা নির্বাচনে প্রধান সমন্বয়ক হতে পেরে নিজেকে কেমন লাগছে এবং মানুষের না, আমার এই নির্বাচনী সমন্বয়ক হওয়ারও কিছু বিষয় আছে। যেমন আমার আব্বা 2009 সালে প্রথম ভোট করছে। তো 2009 সালে দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট ও রাজনৈতিক অবস্থা এমন ছিল যে ওনার প্রধান নির্বাচনকারী মানে নির্বাচনী এজেন্ট কেউ হইতে যাচ্ছিল না, কারণ নির্বাচনী এজেন্ট হইলেই তাকে অ্যারেস্ট করা হবে, ভয়ভীতি দেখানো হবে। বাধ্য হয়ে সন্তান হিসেবে, তখন আমি সদ্য পাস করা ইউনিভার্সিটি থেকে, আমি নিজে তার নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করি। যেহেতু 14 সালে আমি তার নির্বাচনী এজেন্ট হিসেবে 9 সালে কাজ করি, যেহেতু সেই হিসেবে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার কারণে 14 সালেও ছিলাম। এবং তারপর থেকে জনগণের সাথে আমাকে প্রত্যক্ষ পরোক্ষ যে কোনোভাবে হোক না কোনো একটা সম্পর্ক রাখতে হয়েছে। এবং তার ফলশ্রুতিতে সে এখন এবার সংসদ নির্বাচন করতেছে, আমাকে এই দায়িত্বটা, যেহেতু হয়তো বা 2বার নির্বাচনের সাথে জড়িত থাকার কারণে কিছুটা এক্সপিরিয়েন্স হয়েছে, তার কারণে হয়তো এই জায়গাটাতে আমার দায়িত্ব পালন করতে হচ্ছে। জনগণের সাথে যখন মিশতেছেন, যখন কাজ করতেছেন, তাদের অনুভূতি? না, আমার ছোটবেলা থেকে একটা হবি হচ্ছে মানুষের সাথে রিলেশন ডেভেলপ করা, টু ডেভেলপ অ্যাসোসিয়েশন, এটা আমার একটা হবি। তো আবার আমার আব্বা যেহেতু রাজনীতি করে এবং সরাসরি রাজনীতি করে, আমি জন্মের পর থেকে দেখতেছি সে রাজনীতি করে, তো এটা আসলে আমার